নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকে আদালতে আমরা এমন মানুষদের নিয়ে আসি, বিতর্ক যাদের সঙ্গে চলে, বিবাদ যাদের সঙ্গে চলে, এমন মানুষ জনতা যাদের প্রশ্ন করতে চান, এমন মানুষ যারা সবসময় খবরের শিরোনামে থাকে। পেশ করছি আজকের মোকদ্দমা আপকে আদালতে। বিখ্যাত ও জনপ্রিয় পুলিশ অফিসার কিরণ বেদি আপকি আদালতে হাজির হন। জনতার আদালতে আজ অভিযুক্ত আছেন, জনতাও আছেন আর জাজও আছেন। আজকের এই মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ এমবি কৌশলের অনুমতি চাইব আজকে শুনানি শুরু করার জন্য। অনুমতি দিচ্ছি, এবার মোকদ্দমা শুরু করা হোক। তো মামলা শুরু করছি। আপকে আদালতে প্রথম অভিযোগ কিরণ বেদির ওপর। আপকি আদালতে কিরণ বেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সর্বক্ষণ বিবাদেই ঘিরে থাকেন। কিরণজি, আপনার ৩৩ বছরের পুলিশের কর্মজীবন আমি দেখেছি। পড়তে পড়তে মনে হলো যে আপনার নাম তো বিবাদের দেবী হওয়া উচিত। জীবনের প্রতিটা পদে আপনার জন্য কোনো না কোনো বিতর্ক অপেক্ষা করে থাকে। কোনটা বলছেন? ১৯৮১-তে সবার প্রথমে দিল্লির জনগণ আপনাকে দেখেছিলেন যখন সবার গাড়ি ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো। এর মধ্যে বিতর্কের কি দেখলেন? সেই সময়টা যখন আপনার নাম ক্রেন বেদিও হয়ে গিয়েছিল। তো এটা আবার কোনো বিতর্ক নাকি? এটা বিতর্ক? এটা কি রকম বিতর্ক হলো? এই বিবাদটা ছিল, মানুষের মনে হতো যে এতটাও কঠোর হওয়া উচিত নয় দিল্লির জনগণের ট্রাফিকের ওপর। অবস্থা এতটাই বিগড়ে ছিল, ওটাই একমাত্র উপায় ছিল। কিন্তু আপনি দেখেছেন আবারও বিগড়ে গেছে। তাহলে আবার ডিউটিতে যোগ দিতে হবে। আপনাকে আসল বিবাদটা বলছি। হ্যাঁ। চণ্ডীগড়ে ও যখন আপনার পোস্টিং হয়, তখন আপনি সবার প্রথমে এই কাজটাই করেন যে ওখানে যেসব ডিস্কো ছিল সেগুলো বন্ধ করেন, বলেন শহরে নাইট লাইফ থাকা উচিত নয়। হ্যাঁ, বন্ধ করেছিলাম কারণ ছেলেমেয়েরা সব উচ্ছন্নে যাচ্ছিল। আর ইউনিভার্সিটি রয়েছে। এটা তো হতে পারে না যে সবাই নেশা করবে ১২টার পর, তারপর মেয়েদের তুলে নিয়ে যাবে, যা ইচ্ছে করবে। তাহলে পুলিশের থাকার দরকার কি? আমরা রয়েছি কেন? যদি রাত ১২টার পর সবাই নেশা করে, মেয়েদের হেনস্থা করে, আর তারপরে কি আমি ওদের পুজো করব? তাহলে আমি কেন? কিন্তু আপনার কাজ পুলিশিং করা নাকি সমাজে সংস্কার করা? দুটোই। আমার কাজ পুলিশিং করাও আর অপরাধকে আটকানো। আর যে জিনিসটা অপরাধ বাড়িয়ে দেয়, কিছু তো সব জিনিসেরই একটা লিমিট থাকে। যদি আপনি সেই লিমিটকে ক্রস করে যান তাহলে পুলিশ কিসের জন্য? পুলিশ ওই লিমিটটাকে বলে দেয় যে এটাই লিমিট। যদি পার করেন তাহলে সোজা তিহার জেল। কিরণজি, দেখুন, পুলিশ অফিসার তো আরো অনেকে আছেন। বিশেষ কি কারণে আপনি যেখানে যান সেখানেই বিতর্ক শুরু হয়ে যায়? এটা আমিও জানি না। আপনি কয়েক বছর যাবৎ ইউনাইটেড নেশনসে থাকার পর আবার ফিরে এসেছেন। দিল্লি বার অ্যাসোসিয়েশনের লোকেরা রাষ্ট্রপতি মশাইকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির কপি আছে আমার কাছে। ও, দারুণ ব্যাপার। আমি তো নিজেই পড়িনি, আমাকে দেখান দেখাচ্ছি, একটু। আমি আপনাকে দেখাতেই পারি। এই চিঠিটা ওরা রাষ্ট্রপতিকে আর গৃহমন্ত্রী শিবরাজ পাটিলকে লিখেছেন। আর এখানে ওরা লিখেছেন যে কিরণ বেদিকে দিল্লি পুলিশে কোনো মূল্যেই ফিরিয়ে আনা উচিত হবে না। কোনো মূল্যেই না। দিল্লির যে উকিলরা আছেন তারা আজ অবধি এই কথাটা ভোলেননি যে কিরণ বেদির চোখের সামনে তাদের কিরকম বাজেভাবে মারা হয়েছিল। ওরা সিরিয়াস নন। এটা সিরিয়াস নয়। মারধরটা সিরিয়াস ছিল না নাকি ওদের চার্জটা সিরিয়াস? কাউকে মারাই হয়নি। কিন্তু এই চিঠিটা সিরিয়াস নয়। I don't think they mean it. I think they would like to see me back. ওরা খুব ভালো মানুষ। ওরা লিখেছেন যে উকিলরা সেই ১৯৮৮ কথা ভোলেননি যখন মিস কিরণ বেদি ডিসিপি নর্থ হিসেবে নিজের পজিশনের অপব্যবহার করেছিলেন। ওদের ১৯৮৮ কথা এখনো মনে আছে। দ্য নাইভ উইথ ওয়ান মিউনিসিপ্যাল কর্পোরেটর who brought thousands of hired persons to attack lawyers in the court premises in order to teach them a lesson. ওই অপব্যবহার লিখেছেন, সেটা সদ্ব্যবহার লিখতে হতো। অপটা ভুল করে লিখেছেন। ওরা এটাও লিখেছেন যে মিস কিরণ বেদির নির্দেশে হওয়া নৃশংস লাঠিচার্জের বিরুদ্ধে মানুষগুলো প্রতিবাদ করেছিলেন আর তদন্ত দাবি করছিলেন। দ্য বার অ্যাসোসিয়েশন would like to emphasize that the lawyers even on this date have not forgotten that unfortunate incident
অ্যান্ড এনি অ্যাটেম্প্ট, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, এনি অ্যাটেম্প্ট টু পোস্ট মিস কিরণ বেদি অ্যাজ কমিশনার অফ পুলিশ ইন কন্ট্রাভেশন উইথ দ্য ফাইন্ডিংস অফ ওয়াধওয়া কমিশন মে অ্যাগ্রেভেট দ্য সিচুয়েশন। আপনি যদি আবার দিল্লি পুলিশে ফেরেন তাহলে দাঙ্গা হয়ে যাবে। কোনো ব্যাপার না, যথেষ্ট বড় পুলিশ ফোর্স রয়েছে, ওরা সামলে নেবে। কারণ এর মধ্যে আমার ব্যক্তিগত তো কিছু নেই, এটা আমার ডিউটি। সব ডিউটিরই দুটো দিক থাকে, একটাকে সদ্ব্যবহার বললে অপরটাকে অপব্যবহার বলতেই পারে। আসলে এটা হলো ওই কয়েনের এপিঠ আর ওপিঠ। আর আমরা তো একটা ডিউটি করে অন্য ডিউটিতে চলে যাই, ওরা আটকে থাকবেন কেন? কিন্তু ওরা তো এটা বলেছে যে যদি আপনি এখানে আসেন তাহলে প্রতিবাদ করবেন। ওরা গৃহমন্ত্রীর কাছে সময় চেয়েছেন এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য। তো আমাদের গৃহমন্ত্রী উনি বোধহয় এখন ব্যস্ত। এটা এত সিরিয়াস কিছু নয়, আমার মনে হয় না। আমি শুনেছি আপনার পোস্টিং এই জন্যই আটকে রয়েছে। না, না, এই জন্যে মোটেই নয়। আমি ছুটিতে রয়েছি। আমি এখন একটা বই লিখছি। আমি বইয়ের ১ম খসড়াটা লিখে ফেলেছি। বইটা অবশ্যই বিতর্কিত হবে। বইটা তো হবেই। আরো একটা সাবজেক্ট পেয়ে যাবেন আপকি আদালতের জন্য ১০ বছর পর। যেমন আমি আপনার কাছে এলাম ১২ বছর পর। অক্টোবরে আমি ডিউটিতে যোগ দিচ্ছি। তো এইজন্য বসে নেই যে এরা আছেন বা অন্য কেউ আছেন। এইজন্য কারণ আমি ছুটি একাডেমিক্যালি চেয়েছি যাতে আমি নিজের বইটা লিখতে পারি। যাতে কিনা আমার পুরো ইউনাইটেড নেশনের অভিজ্ঞতা আর ওই বিতর্কিত অভিজ্ঞতাগুলো লিখতে পারি। তাহলে মানছেন যে আপনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব? হ্যাঁ, আপনি বললেন না সেইজন্য আমি বললাম। না হলে আমাকে কনভিকশন দিয়ে দেবেন জাজ সাহেবের থেকে। আপনার নামটা কিরণ বেদির বদলে তাহলে কন্ট্রোভার্সি দেবী করে দেওয়া উচিত। আপনি ওদের সঙ্গে হাত মেলাচ্ছেন কেন? আপনি তো রজত, আপনি তো ওদের মতন বিতর্কে থাকেন না। কিন্তু আপনার মনে আছে যে ১৯৮৮তে যে ঘটনাটা ঘটেছিল সেটার পর ওয়াধওয়া কমিশন ওই ঘটনার জন্য আপনাকে দোষী দেখুন, সাব্যস্ত করেছিল? এক্ষেত্রে আপনি যদি ওয়াধওয়া কমিশনের রিপোর্টটা মন দিয়ে পড়েন, তাতে কিন্তু সবাইকেই দোষী ঘোষণা করা হয়েছিল। সব্বাইকে। আর তারপরে যে রেকমেন্ডেশন যা দেওয়া হয়েছিল, সেগুলো আমার মনে হয় না প্রয়োগ করা হয়েছে বা গৃহীত হয়েছে। তো এটা তো সরকার যেখানে কমিশন ছিল সেখানেই আটকে রয়েছে। কারণ ওরা সবাইকে দোষী ঘোষণা করেন। যেটার মানে হলো কেউই দোষী নয়। আচ্ছা, এটুকু বলে দিন, যদি আপনি আবার দিল্লি পুলিশে ফিরে আসেন, আরো একবার আপনি যদি সুযোগ পান, তাহলে কি ওই একইভাবে কাজ করবেন যেভাবে 80-80 করেছিলেন, নাকি আপনি পাল্টে না, গেছেন? অনেক বছর পার হয়ে গেছে। প্রযুক্তি চলে এসেছে। মানে নতুন প্রশিক্ষণ চলে এসেছে। তো অভিজ্ঞতাও নতুন রকম হচ্ছে। এটা বলতে পারবেন যে কিরণ বেদির নাম শুনলেই যে একটা আতঙ্ক, একটা ভয় মানুষের মধ্যে চেপে বসতো, সেই ভয়টা ফিরে আসবে? কোন জিনিসের ভয়? ভয়টা কি নিয়ে? কারোর গাড়ি তুলে নেওয়ার জন্য ভয়, কারোর মার খাওয়ার ভয়। গাড়ি নিশ্চয়ই তোলা হবে যদি ভুল জায়গায় রাখা থাকে। আমি বলছি এখনো তোলা হচ্ছে, তখনও তোলা হবে। আর কেউ যদি কোনো ভুল কাজ করেন, তাহলে তিনি জেলে নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, কিন্তু জেল থেকে যখন ফেরত আসবেন, তখন তাকে শোধরানোর উদ্যোগ নেওয়া হবে। এটাই আমার নতুন শিক্ষা, যেটা আগে হয়তো এতটা ছিল না, যেটা এখন হয়েছে। তাই কিছু জিনিস বদলাবে, কিছু অ্যামেন্ডমেন্টসও আছে, আর কিছু জিনিস জারিও থাকবে। জনতা থেকে জানা যাক আপনার যোগ্যতার ওপর কতটা বিশ্বাস রয়েছে তাদের। পুলিশে ব্যাপারটা এরকম কেন যে শুধু একটা নাম, কিরণ বেদির নামটাই শুধু উঠে আসছে, বাকি কারোর নাম কেন আসছে না? ওই আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা ওভারঅল পুলিশ কনসেপ্টে নেই কেন? সেটা কয়েদিদের শুধরানো হোক অথবা ইন্দিরা গান্ধীর গাড়িকে ক্রেন দিয়ে ওঠানোই হোক, বাকিরা কেউ এরকম কিছু করছে না কেন যাতে তাদের একটি পরিচিতি বা তাদের এমন কোনো কাজ যাতে মনে হয় হ্যাঁ পুলিশ কিছু করছে, বেশ ভালো মতো কাজ করছে। এই উত্তরটা তো আপনার দেওয়া উচিত যে বাকি লোকেরা এরকম করছে না কেন। বাকিদেরও ডাকুন আপকি আদালতে, আর ওদের প্রশ্ন করুন। আমি কি করে বলবো? কিন্তু একটা জিনিস বলবো, একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি যে প্রতিটা মানুষ যারা পুলিশের চাকরিতে বা সরকারি চাকরিতে যোগ দেন, তারা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আসেন, নিজের গুণ নিয়ে আসেন, নিজের অ্যাটিটিউড নিয়ে আসেন, নিজেদের বিশ্বাসকে সঙ্গে আনেন। আর এই বিশ্বাস আর দৃষ্টিভঙ্গির ডিগ্রি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। হয়তো ভীষণই ভালো কাজ করেছেন এমন লোকেরা জনসমক্ষে আসেননি, আর আমি বেশি জনসমক্ষে এসেছি, সেই জন্য হয়তো আপনি এরকম ভাবছেন। আর আমার নিজের বিশ্বাস যে আমার থেকেও ভালো অফিসাররা, আমার থেকেও বেশি দক্ষ অফিসাররা আছেন, যেমন একজন এখানে বসে আছেন বিচারকের আসন। এদের সবার ভালো কাজগুলো প্রচারে আসেনি, সেজন্য আপনারা জানেন না। তাই হয়তো এটাই কারণ হতে পারে। কিন্তু আমি এটাই বলতে চাই যে আমরা সবাই নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসি, আর প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। তাই এটাই কারণ হতে পারে আপনারা ওদের কাজ জানতে পারছেন না। তার জন্য দোষ আমার নয়, দোষটা মিডিয়ার, যারা ওদের কাজগুলো আপনাদের দেখাননি।
কিরণজি, আপনার কাজ জনসমক্ষে আসে আর বাকিদের কাজ জনসমক্ষে আসে না, এই নিয়েও আমার কাছে কিছু অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের একটা ব্রেক নিতে হবে, আর ব্রেকের পর কিরণ বেদির ওপর জনতার এই মোকদ্দমা চলতে থাকবে। আপকি আদালতে আজ আমাদের শুনানি চলছে পুলিশ অফিসার কিরণ বেদির বিরুদ্ধে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ কিরণ বেদির বিরুদ্ধে। আপকি আদালতে কিরণ বেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্বেচ্ছাচারিতা করেন। কিরণজি, আপনি বলছিলেন না বাকিরা কেন জনসমক্ষে আসেন না, আর আপনি কেন জনসমক্ষে আসেন? যে কোনো আইএএস অফিসারকে জিজ্ঞেস করা হলেই তিনি বলেন যে কিরণ বেদি একবার চেয়ারে বসলে তিনি কারোর কথা শোনেন না, ঠিক যা মনে হয় সেটাই করেন। এটা ভুল নয়। আপনি এই অভিযোগটা মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিচ্ছি। আর আমার জাজ সাহেবও মানবেন। কারণ আমার জাজ সাহেব সিনিয়র অফিসার ছিলেন আমার। কয়েকবার ওনার কথাও আমি শুনিনি। কিন্তু ভালো ব্যাপার এটাই ছিল যে যখন আমি কারুর কথা শুনতাম না, তখন উনি আমাকে বোঝার চেষ্টা করতেন যে আমি ওনার কথা কেন শুনছি না। এইজন্যই শুনছি না যে স্যার আমার দৃষ্টিভঙ্গিটা দিয়ে বুঝুন, কারণ আমি মাঠে নেমে কাজ করছি। আমি জানি সেখানে কি হচ্ছে। আমি জানি পরিস্থিতির গভীরতা কতটা। তো প্লিজ বুঝুন, হয় আমার সঙ্গে মাঠে নামুন বা পাশে দাঁড়ান বা আমার কথা শুনুন। উনি আমার কথা শুনতেন। কিন্তু ফলাফল কিরণজি এটা হতো যে কোনো একটা জায়গায় আপনি বেশি দিন টিকতে পারতেন না। হ্যাঁ, মিজোরামে 1990 এর কথা, আপনাকে রাতারাতি ব্যাগপত্র গুছিয়ে দিল্লি ফিরতে হয়েছিল। ওই পরিস্থিতিটা এমন ছিল যে যদি আমি না আসতাম তাহলে ওখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরো খারাপ হতো। আর ওখানকার হুমকি ছিল কিছু সেকশন থেকে যে ওরা আমার বাড়ি পুড়িয়ে দেবেন। তো আমি ভাবলাম যে আমি যদি ডিআইজি রেঞ্জ আর ডিআইজি রেঞ্জের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, কারণ আমি ডিআইজি, আমি ওখানেই বসে থাকবো, কি করবেন আপনারা? সেটা তো, সেই বিষয়টাতে তো চোরের ওপর বাটপারি করা হতো। আমি ওখান থেকে সরে গেলাম, ওই বাড়িটাও বেঁচে গেল, আর রাজ্য থেকে কারফিউ উঠে যায় ইত্যাদি প্রভৃতি। তো বুদ্ধিমত্তার কাজ এটাই যে সবার জন্য আমি ওখান থেকে নিজেকে সরিয়ে আনি। ওখান থেকে বেরিয়ে আসায় সিচুয়েশনটাও নরমাল হয়ে যায়। কিরণজি, আর- এমন কি উন্মাদনা কাজ করে যে আপনি যেখানেই গেছেন সেখান থেকে আপনাকে ফিরে আসতে হয়েছে? আমি আপনার বইতে দেখছিলাম আপনি লিখেছেন যে আপনাকে যখন তিহার জেলে পাঠানো হয় তখন কেউ ওখানে যেতেই চাইতেন না, পানিশমেন্ট পোস্টিং হতো ওটা। হ্যাঁ, এটাই সত্যি কথা। জেলকে কখনোই কোনো পুলিশ অফিসারই আজ অবধি পছন্দ করেন না। মানে নরমাল পুলিশিং ছেড়ে তাকে ওই অ্যাবনরমাল পুলিশিং করতে হোক। মানে যেটা কিনা পরিস্থিতির জন্য, তো এটা সত্যি কথা। কেউ বেশি দিন থাকতেন না। ২ ধরনের মানুষ টিকে থাকতেন। এক, এক তারা থাকতেন আম যারা দিল্লিতেই থাকতে চাইতেন। কারণ তারা চাইতেন যে তাদের যেন দিল্লির বাইরে পোস্টিং না হয়। আর দ্বিতীয়, ওখানে বসতেই চাইতো না। তারা অন্য কোনো সেক্রেটারির কাছে বসতে চাইতো, যেখানে মুখ্যমন্ত্রী আছেন, হোম সেক্রেটারি আছেন, চিফ সেক্রেটারি আছেন, মানে তাদের সঙ্গে ওইখানে বাস করতে চাইতেন। আর যখনই তাদের হাতে কোনো অধিকার ক্ষমতা আসতো, তারা নিজেদের ট্রান্সফার করিয়ে নিতেন। তো এটা সত্যি কথা যে ওখানে কেউ যেতে চাইতেন না। আর এটাও সত্যি যে যেখানে অন্য কেউ যেতে চাইতো না সেখানেও যাওয়ার জন্য আপনাকে 9 মাস অপেক্ষা করতে হয়েছিল। হ্যাঁ, করতে হোম হয়েছিল। মিনিস্ট্রি আপনাকে পজিশনিং দিচ্ছিল না। আসলে হোম মিনিস্ট্রি ভীষণ ব্যস্ত থাকে। তাদের একটু সময় লাগে। তো ব্যস্ত ছিলেন। আর আসলে আমি এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না। তাই ভালোই করেছেন, আমাকে ৯ মাস দিয়েছেন। আমি ৯ মাস পেয়ে গেলাম। লেখাপড়া শিখে নিলাম। অথবা হোম মিনিস্ট্রি এমন জায়গা খুঁজছিল যেখানে সত্যি কিরণ বেদিকে শায়েস্তা করা ওদের যায়। এত সময় নেই খোঁজার। ওরা তো ৯ মাস পর চার্টার্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ওদের প্রশ্ন করেন যে, একে বাড়িতে বসিয়ে আপনারা এত মাইনে দিচ্ছেন কেন?" তো সেই সময় জেলই খালি ছিল, তাই টক করে আমাকে জেলে পাঠিয়ে দেয়। কিরণজি, সত্যিটা তো এটাই যে দিল্লি পুলিশে এমন কিছু অফিসার ছিলেন যারা জেনে বুঝে আপনাকে আহ, কোনো পজিশন দেননি। এটাও সত্যি যে ওই সময়ে যেসব অফিসাররা ক্ষমতায় ছিলেন, তারা ওখানে বসে থাকতে চাইতেন। যেহেতু ওরা বসেই থাকতে চাইতেন, আমার আর ওদের কোনো প্রতিযোগিতা ছিল না। আমার কাছে সেই ক্ষমতা ছিল না তাদেরকে সরিয়ে দেওয়ার। আর আমি ক্ষমতার ব্যবহার করতামও না কাউকে সরানোর জন্য। যে যেখানে বসেন তাকে আমি সেখানে বসতে দিই। তাই আমি অপেক্ষা করতে রাজি ছিলাম। কিন্তু এরকম নয় কি যে যেখানেই আপনি যান, যে আইএস অফিসাররা থাকে তাদের সঙ্গে আপনার বিরোধ লেগে যায়? আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। আমি জানি কোন দিকে ইঙ্গিত কিরণজি, করছেন। চণ্ডীগড় থেকে 41 আমি দিনের জানতাম উনি চণ্ডীগড়ের কথাই বলবেন। 41 দিনের মাথায় আপনাকে আবার দিল্লি ফিরে আসতে হয়েছিল, কারণ আপনি হোম সেক্রেটারিকে চটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ,
এটা সত্যিই বড় ঝামেলা ছিল। যদি আমাকে কোনো বড় ঝামেলার কথা বলতে বলেন, ওটাই বলব। কারণ আমি আইজি চণ্ডীগড় হিসেবে জয়েন করার ১৫ দিনের মধ্যে অনেক পুরনো প্রায় ১০ বছরের পুরনো একটা এনকোয়ারির ভিত্তিতে ওর হঠাৎ আমার ৩ জন সিনিয়র পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেন। আর আমার নোটিশেও তেমন ছিল না কিছু। কারণ আমার মাত্র ১৫ দিন হয়েছিল, আমি এনকোয়ারি জানতাম না, আমার কোনো কনফিডেন্স ছিল না। আর চণ্ডীগড়ের পুলিশ সার্ভিসও খুব ছোট। তার মধ্যে ৩ জনকে হুট করে সাসপেন্ড করা হয়। তাও আবার খবরের কাগজে ১ম এ আসে যে ওরা সাসপেন্ড হয়েছে। আর আইজি হিসেবে আমি পরে জানতে পারি। আর কার কাছ থেকে? সেই অফিসাররাই এসে আমাকে বলেন যে আমাদের তো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি বলি, কি করে সাসপেন্ড করতে পারেন আপনাদের? আমাকেও তো জানতে হবে, কারণ আমি এখানকার আইজি, আমি তো ৫,০০০ ফোর্সকে লিড করব। তো ওরা বলে আমরা তো সাসপেন্ড হয়ে গেছি। আমি তো বলি আমি জানি না, আমি অর্ডার পাইনি। তখন ওরা বলে যে অর্ডার পাবেন। তাই ১ম এ কাগজে আসে, তারপর আমার কাছে। তো এই জিনিসটা আমি সহ্য করতে পারি না। এটা আপনি একদম মেনে ঠিক নিতে নয়। পারেননি বলে আপনি ওখানে পাবলিক ডেমনস্ট্রেশন করাবেন নিজের সমর্থনে? না, আমি কোনো কিচ্ছু করাইনি। এটা সত্যি নয়। যেটা সত্যি আমি সেটা বলেছি। এটা সত্যি নয়। আমি কোনো ডেমনস্ট্রেশন করাইনি। আর আমি কোনোভাবে ইন্টারেস্টেডও ছিলাম না ডেমনস্ট্রেশনের জন্য। ওটা তো ওপেনলি ব্লেটেন্ট ইনজাস্টিস ছিল। আর যদি ইনজাস্টিসে আমি নিজের ফোর্স দেখুন, একজন আইজি হিসেবে আমি যদি সমস্ত কঠিন কাজ নিজেদের অফিসারদের দিয়ে করাতে চাই, আর যদি ওদের সঙ্গে অন্যায় হয়, আমি ওদের পাশে না দাঁড়াই তখন, তাহলে আমি কে? কিন্তু যখন আপনার সঙ্গে অন্যায় হয় তখন কে পাশে দাঁড়ায়? আমার ঈশ্বর। সেই ঈশ্বর। আর এই সমস্ত সিনিয়র অফিসার যারা ছিলেন, সবাই তো একরকম হয় না। যেমন আমার কাছে ভালো, ভালো অফিসাররাও এসেছেন। বেদ মারওয়া সাহেব এসেছেন, কৌশল সাহেব বসে আছেন, গৌতম কল সাহেব ছিলেন, পি.আর. রাজগোপাল ছিলেন, জি.এন. চতুর্বেদী ছিলেন, আর কে অজয় রাজ শর্মা ছিলেন। অনেক আপনি বড়, বড় সাপোর্ট করা অফিসার ছিলেন। লোকগুলোর নাম বলছেন। ওরা কারা ছিলেন যখন আপনাকে বিল ক্লিনটন ব্রেকফাস্টে নিমন্ত্রণ করেন, যারা সেটাকে রদ করে দেয়? ওটাতে পুলিশ অফিসাররা আপত্তি জানাননি। ওটা অন্য কেউ করিয়েছিলেন। ওটা কোন ওটা আইএএস অফিসার? আইএএস এর কোন সেটা অফিসার? জানি না। ঠিক মনে পড়ছে না কোন অফিসার ছিলেন। নাকি আপনি নাম না বলে এড়িয়ে যেতে চাইছেন? এড়ানোর কিছু নেই। যেহেতু উনি উপস্থিত নেই, তাই নামটা নেওয়া উচিত হবে না। কারণ যিনি উপস্থিত নেই, উপস্থিত থাকলে তার কথাও আপনি শুনতেন যে উনি তো ইউজলেস ছিলেন, যাওয়ার দরকার ছিল না। বিষয়টা সমান, সমান হতো। ওনাকে তো আপনি ডাকেননি, তাই ওনার নামটা আমি বলতে কিন্তু পারব আপনি না। এটা মানেন যে আমাদের দেশে যারা আইএএস অফিসার আর যারা আইপিএস অফিসার আছেন তাদের মধ্যে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। আইএএস এর লোকেরা আইপিএসদের বড় হওয়ার পথে বাধার সৃষ্টি করে। হ্যাঁ, ২ রকম মানুষই তো থাকেন। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, আলাদা হয়। সেটা সত্যি। যেহেতু আমাদের ফিল্ড এক্সপেরিয়েন্স বেশি হয়, আমরা আমাদের সার্ভিসের পুলিশ অফিসারদের সঙ্গে ক্লোজার হই। ওরা একটা ডিটাচড ভিউ থেকে দেখেন, ওরা দপ্তরে বসে কাজ করেন। ফিল্ডে অতটা বেশি দেখেন না যতটা আমরা দেখি। তাই স্বাভাবিকভাবেই দৃষ্টি আলাদা হয়। তাই বিতর্ক হতেই পারে। হয়ও, আবার নাও হতে পারে। তাই এই কারণে দুটোই সম্ভব। আবার আমার সঙ্গে হয়েছে, আবার হয়ওনি। এবার এটা বলুন যে আপনার প্রতিটা পোস্টিংয়ে আপনার ঝামেলা হয়েছে। প্রতিটা পোস্টিংয়ে কেউ না কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এত কিছুর মধ্যে সার্ভাইভ করলেন কি করে? ওই যে ঈশ্বর! দেখুন, একটা কথা মনে রাখবেন। যদি আপনি চেয়ারের প্রেমে না পড়েন, তাহলে কোনো সমস্যা নেই। আমি চেয়ারকে কখনো ভালোবাসতে পারিনি। কারণ আসলে আমি একজন ফিল্ড ওরিয়েন্টেড মানুষ। আমার তো চেয়ারের কোনো মোহ নেই। আমাকে বরং চেয়ার বেঁধে রাখে। আমি তো সেখান থেকে দূরে থাকতে চাই। ফিল্ডে বেশি ভালো লাগে আমার। আর আপনি যদি একটা মায়ায় পড়ে যান, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। আর আপনি যদি মায়ায় না জড়ান, তাহলে চেয়ার পিছনে দৌড়বে আপনার। আর এসে বলবে, "এসে বসে পড়ুন।" আমার কাছে একটা লম্বা লিস্ট রয়েছে অভিযোগের। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর কিরণ বেদীর বিরুদ্ধে জনতার মোকদ্দমা জারি থাকবে। আপকি আদালতে আজ আমরা জনতার হয়ে মোকদ্দমা চালাচ্ছি ইন্ডিয়ার সুপার কপ কিরণ বেদীর বিরুদ্ধে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ কিরণ বেদীর বিরুদ্ধে। আপকি আদালতে কিরণ বেদীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু নিজের ঢাকি পেটাতে থাকেন। কিরণজি, যে জেলাসি হয় আর যে বিতর্কগুলো হয়, সেগুলো এই জন্য হয় যে এত বেশি গুণগান করা হয় আপনার মিডিয়াতে, সেটা দেখে যে কেউ হিংসে করবে। তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? সবটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা যদি সেলফ গ্লোরিফিকেশনই হতো, তাহলে আজ আমার কাছে আরো একটা মেডেল থাকতো, যেটা আমি নিইনি।
ওটা ছিল এশিয়ান জ্যোতি। এশিয়ান গেমসের পর ১৯৮২ এশিয়ান গেমসের পর আপনার নিশ্চয়ই মনে আছে ট্রাফিক ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছিল। এশিয়ান গেমসের কারুর কোনো অভিযোগ ছিল না। সবাই সময় মতন পৌঁছতে পারত। কোনো সমস্যা ছিল না, কোনো যানজট হয়নি। আর রাজীব গান্ধীও নিজে পার্কিং লেভেল চেয়েছিলেন। এটাই ভেবে যে ওনার পালাও আসতে পারে যদি উনি ট্রাফিক রুলস অবমাননা করেন। প্রত্যেকেই নিষ্ঠাভরে সমস্ত নিয়ম মেনেছিল। আর তারপর কোনো একটা মিডিয়াতে লিখেছিলেন যে ইট ওয়াজ এক্সেলেন্ট। তাই আমাদের সবাইকে মেডেলের জন্য ডাকা হয়। এবার আপনারা মেডেল নিন। তাতে আমাকেও মেডেল দেওয়ার জন্য ডাকা হয়েছিল, এশিয়ান জ্যোতির জন্য। আমি বলেছিলাম, "না, আমাকে এই মেডেলটা কি আমার জন্য নাকি ট্রাফিক ইউনিটের জন্য?" তো ওরা বলেছিল, "এটা আপনার জন্য।" তখন আমি বলেছিলাম যে, "এটা আমি নেব না। কারণ এই কাজটা আমি একা করিনি। হাজার, হাজার মানুষের পরিশ্রমের ফল এটা।" তো আমি বলি, "এটা আমি চাই না। যদি মেডেলটা দিতেই হয়, তাহলে প্লিজ পুরো ট্রাফিক ইউনিটকে দিন। আর সেই সমস্ত হোমগার্ডদের দিন, আর সেই সব ছাত্রছাত্রীদের দিন, যারা দাঁড়িয়ে থেকে ডিউটি করেছেন। তো যদি সেলফ গ্লোরিফিকেশনই থাকতো তাহলে আমিও দাঁড়িয়ে মেডেল নিতাম। ওটা আমি নিইনি।" যখন আপনি তিহার জেলে পৌঁছলেন, হ্যাঁ। তো আপনার প্রথম স্টেটমেন্টটা ছিল, আমার তো মনে হচ্ছে যে আমি কোনো চিড়িয়াখানায় চলে এসেছি। আচ্ছা। আপনি তো বলেন যে এটা- এখানকার পরিস্থিতি ভীষণই খারাপ। হ্যাঁ। আপনার আগে যতজন অফিসার ওই জেলে গিয়েছিলেন, আপনার ওই একটা উক্তি সবার কাজে একদম জল ঢেলে দিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা কোনো কাজ করেননি। এটা সত্যি। আর আমি আপনাকে বলছি, আমি খুবই নম্র ছিলাম। যদি আমি আর আমার সরকারকে একটাও রিপোর্ট না পাঠাতাম যেটা আমি ওখানে দেখেছি, আমি শুধু সেটাকে শোধরাতে শুরু করেছিলাম। আমি কারুর বিরুদ্ধে কিচ্ছু লিখিনি যে এখানে এই জিনিস কি দেখেছি দেখেছিলেন আমি। আপনি? ওখানে কিছুই সঠিক ছিল না। কারণ আমি যখন ১ম নাইট পেট্রোলিং এ তিহার জেলে পৌঁছই, তো একদম নিস্তব্ধ ছিল। শুধু নানান রকম শব্দ শুনতে পাচ্ছিলাম। কোনো শিয়ালের মতন, কোনোটা কুকুরের মতন নানান রকমের শব্দ শুধু কানে আসছিল। তো আমি ওদের জিজ্ঞেস করলাম, "এটা কি? এখানে লোকজন ঘুমোচ্ছে না কেন?" তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে রাত্রিবেলা কেউ ঘুমোবে না। কারণ আমরা তো রাত্রিবেলা ঘুমোই। আর ওই জেলের লোকেরা ঘুমোচ্ছে না কেন? তো আমি নিজের অফিসারদের জিজ্ঞেস করলাম যে, "জেলে এরা ঘুমোচ্ছে না কেন?" ওরা বলল, "ম্যাডাম, কি করে ঘুমোবে? ওরা তো সারাদিন জেগে নেশা করে।" আমি জিজ্ঞেস করি, "কি নেশা করে?" ওরা বলে, "সব রকম নেশা। আপনি যা দেবেন তাই নেশা করবে।" তো আমি বলি, "কি, কি নেশা করে?" একটা তো সেই নেশা যা ওরা এখানে পায়, কারণ নেশাখোররা তো আছে। আর যদি নেশার জিনিস না পায় তাহলে উইথড্রয়াল সিম্পটমস হবে, তাদের শরীরে অস্বস্তি হবে, বাকিদের ঘুমোতে দেবে না। তো এখানে একজন এসেছে যে নেশা করেনি, অন্যজন যে কম্পোজের ট্যাবলেটই খেয়ে যাচ্ছে। কাপ সিরাপ পেলে কাপ সিরাপই খেয়ে যাচ্ছে। তাই ওখানে যে ওষুধ ডাক্তাররা দেন সেগুলোও বেশি, বেশি করে দেন, সেটারও নেশা। তো প্রত্যেকেই নেশায় বুঁদ হয়ে থাকতো, অশান্তি করত, কেউ হাঙ্গামা করত। আমি তো ভাবছিলাম যে আমি কোথায় এসে পড়লাম রে বাবা! আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে কোনোদিন এদের ঠিক করতে পারবো, এরা কোনোদিন ঘুমোবে। আমি বিশ্বাসই করিনি। আমি তো ভাবলাম শেষ হয়ে গেলাম। আমি ভুল জায়গায় চলে এসেছি। আমার মাথা ঘুরে গেছিল। কিন্তু এতেও আমি হাল ছাড়িনি। তারপর আমরা ওখানে কাজ শুরু করি আর একদম পরিবর্তন হতে শুরু করে। ওই ওষুধগুলো ডাক্তাররা যা দিতেন সেগুলো নিয়ন্ত্রণ করি। তারপর পড়াই আর রাতে দিনের বেলা জাগিয়ে রাখি। ঘুমোতে দিতাম না কাউকে। কাউকে পড়তে বসাতাম, কাউকে পুজো পাঠে, কাউকে প্রবচনে। আর একদিন পরিস্থিতি এমন হয় যে ওরা ঘুমোতে শুরু করে। তাই বিষয়টা হলো আপনি জু ছিল পুরোটাই খুব খারাপ ছিল। ভীষণ দুর্গন্ধ, আবর্জনা আর কয়েক মাস ধরে পরিষ্কার হয়নি। রুটি যে দেওয়া হতো তার মধ্যে পোকা থাকতো। প্রত্যেকটা জিনিস বাস্তব। কারণ আমি যখন ওখানে পিটিশন বক্স শুরু করি, মোবাইল পিটিশন বক্সে, সেখানে ওদের বলা হয়েছিল, "তোমাদের যা লিখতে চাও লেখো।" আজও আমার কাছে সেই চিঠিগুলো আছে যাতে লেখা আছে ডালে পোকা থাকতো। বাসন মোছার যে কাপড় ছিল সেই দিয়ে মুছে তাতেই ধুয়ে তাদের খেতে দেওয়া হতো। আমি কি, কি বলব? এই প্রত্যেকটা জিনিস আমি লিখেছি পরে আমার বইয়ে। কিন্তু বাস্তব এটাই ছিল। কৃতজ্ঞতা দেখান যে এটুকু আরো একটা বিতর্ক তৈরি হতো যদি আমি সবকিছু রিপোর্টে লিখতাম, সরকারকে পাঠাতাম আর জিজ্ঞেস করতাম, "এটুকু বলুন আমি কি করব?" আপনি বলুন না, আমি তো কাউকে বলিনি যে আমি কি করব। শুধু জায়গাটাকে শোধরাতে শুরু করি, পরিষ্কার করতে শুরু করি, ওই বাজে বাসনপত্র সব বাতিল করতে থাকি। স্টেনলেস স্টিলের বাসন আনতে শুরু করি। স্টেনলেস স্টিলের অথরিটির থেকে এত বড়, বড় সুন্দর স্টেনলেস স্টিলের ড্রাম আনাই। আগেকার ড্রাম ফেরত দিই। সমস্ত পরিষ্কার হয়ে যায়। ময়লাগুলো, আবর্জনাগুলোকে ম্যানিউর বানিয়ে দিই। কারোর কোনো অভিযোগ ছিল না। আমি শুধু কাজ করতে শুরু করেছিলাম। ব্যাস! তো এটা বিতর্ক? কাজ করাটা বিতর্ক? আপনি জেলকে আশ্রম বানিয়ে দিয়েছিলেন। একদম।
জেল তো আসলেই আশ্রম। যদি আমি জেলকে আশ্রম না বানাতাম তাহলে নিজের ডিউটিটা ঠিক করতাম না, এটা সত্যি। কারণ জেল হলো সংশোধনাগার, আর আমরা শুধু কারেকশনাল সেন্টার নাম দিয়েছি, কিন্তু আমরা আসলে কারেকশন করি না। তাই আমি আশ্রম নাম দিয়েছি, যাতে মাথার মধ্যে ঢুকে যায় যে হ্যাঁ, নিজেকে শোধরাতে এসেছি। প্রভাব ছিল নামটার। তারপর আমরা বলতে শুরু করি তিহারের আশ্রমবাসীরা, এবার ওরা কি করে নেশা করবে, মদ্যপান করবে? আশ্রমে এরকম কেউ করে? যদি কেউ অশান্তি করতো তাহলে বাকিরা ওকে চেপে ধরে বলতো যে আশ্রমে এরকম কেউ করে নাকি? তো একটা প্রভাব পড়তে শুরু করে, নামটার প্রভাব পড়তে শুরু করে, কিন্তু শুধু নামই নয়, কাজও ছিল। একদিকে কাজ, অন্যদিকে নাম। কিন্তু আমরা তো শুনতে পাই যে জেলে আবার সেই পুরনো আদব কায়দা চালু হয়ে গেছে। আমরা কাগজে অনেকবার পড়েছি যে একবার ১৩ জন কয়েদি জেল ভেঙে পালিয়েছে, একবার ৪ জন কয়েদি জেল ভেঙে পালিয়েছে। যদি আশ্রমই হয়ে যায় তাহলে সেখান থেকে কেউ পালাবে কেন? এই কথাটাও সমান সত্যি, কিন্তু এইগুলো একটা ইনসিডেন্ট। তবে জেল সবসময় একটা চ্যালেঞ্জের। জেলে এরকম কাণ্ড কারখানা হতেই পারে। একটুও যদি নজর এদিক ওদিক হয়, আগল থেকে একটু ঢিলা হয়, এরকম ঘটতে পারে। তো এই জন্যই এই কাজে সবসময় সতর্ক থাকতে হয়। আমরা এটাকে আশ্রম বললেও তার মানে এটা তো সত্যি আশ্রম নয়। রোজকার কাজ রোজ করতে হবে। তো একজন ব্যক্তিও যদি কোনো ভুল করে ফেলেন, একজন কনস্টেবলও যদি ভুল করেন, তা সে বাকি সবাই সতর্ক থাকলেও কিন্তু ওই যে একজন দায়িত্ব জ্ঞানহীন, তাতেই দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য যদি আপনি নামও বদলান, রিফর্মও করেন, তাতেও আপনাকে সতর্ক থাকতেই হবে। তাতে কোনো আপোস করা যাবে না। সুরক্ষায় কোনো কম্প্রোমাইজ চলবে না। তো মেসেজটা হলো যে সুরক্ষা ব্যবস্থাও রাখুন, কিন্তু সংশোধনটাও করুন, যেমনটা আজকাল হয়। একজন ভিউয়ার আপনার জন্য একটা চিঠি লিখেছেন। সেখানে উনি লিখেছেন যে কিরণ বেদীকে আপকি আদালতে এই কথাটা অবশ্যই বলবেন যে উনি যেভাবে জেলে কয়েদিদের রিফর্ম করেছেন, সেভাবে কি দেশের নেতাদের রিফর্ম করতে পারবেন? এটা তো অনেক বড় কথা। আমি তো খুবই নগণ্য একজন অফিসার। এই কাজটা আমার সাধ্যের বাইরে। কিন্তু হ্যাঁ, যদি তিহার চলে যান তাহলে হয়তো হতে পারে। আপকি আদালতে আজ আমাদের মোকদ্দমা চলছে জনপ্রিয় পুলিশ অফিসার কিরণ বেদীর ওপর। আপকি আদালতে এই মোকদ্দমার পরবর্তী পর্ব একটা ছোট্ট বিরতির পর। আপকি আদালতে আজ অভিযোগ এবং প্রশ্ন মানে জর্জরিত রয়েছেন বিখ্যাত পুলিশ অফিসার কিরণ বেদী। আপকি আদালতে পরের অভিযোগ কিরণ বেদীর বিরুদ্ধে। আপকি আদালতে কিরণ বেদীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পুলিশের নিজস্ব কাজের উপর কম আর অন্যান্য বিষয়গুলিতে বেশি মনোযোগ দেন। কিরণজি, আমি আপনার পুরো বায়োডাটার লিস্টটা যদি দেখি, তো আপনি অনেক কাজ করেছেন। আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে লেকচারও দিয়েছেন, একটা বছরে 4টে করে দেশ আপনি ঘুরেছেন, আপনি এনজিও চালান মানুষজনকে সাহায্য করার জন্যে। দেখে মনে হয় যেন পুলিশ অফিসারের যে কাজটা হওয়া উচিত সেটা বাদ দিয়ে বাকি সব কাজই আপনি করেন। আমি ২ বছরের স্টাডি লিভ নিয়েছিলাম এই বইটা লেখার জন্য। আর ওই স্টাডি লিভ চলাকালীন যখন আমি তিহার জেল নিয়ে বই লিখছিলাম, তখন আমার প্রয়োজন ছিল পৃথিবীর সব দেশগুলো দেখার, যেখানে যেখানে যাওয়া সম্ভব। যেটা আমি লিখেছি সেটা কি অরিজিনাল ওয়ার্ক নাকি অন্য কোনো দেশেও এরকম হচ্ছে। সেই জন্য ওই সময়টাতে আমি ২ বছরের মধ্যে ২ বার পৃথিবীর চক্কর কেটে ফেলেছি। আর নিজের সঞ্চয় থেকেই খরচ করেছি, আর আমি ফেলোশিপ পের যে টাকা পেতাম সেটাও খরচা করেছি। কারণ আমার উদ্দেশ্যটা ছিল আমি যেটা লিখব সেটা নিয়ে আমার মনে যেন বিশ্বাস থাকে যে ওটা একটা অরিজিনাল কন্ট্রিবিউশন। তো সেই জন্য ওই ২ বছরে আমি অনেক ঘুরেছি। কিরণজি, এমন মানুষ যিনি রিফর্ম করেন, যিনি লেকচার দেন, তার তো পুলিশে নয় পলিটিক্সে থাকা উচিত। কেন পুলিশে কেন থাকতে পারবে না? এরকম কেন ভাবছেন আপনি? আমার ধারণা আরো ভালো অফিসারও আছেন। আমি এই সদ্যই কেরালা গিয়েছিলাম। ওখানে একজন পুলিশ অফিসার একটা গল্প লিখেছেন, আর সেই গল্প থেকে একটা সিনেমা তৈরি হয়েছে। জনতাকে জিজ্ঞেস করি তাদের আপনার থেকে কি প্রত্যাশা রয়েছে। হ্যাঁ, আপনি? খুবই অদ্ভুত লাগে যখন আমরা পুলিশদের দেখি এই রকম বড় বড় ভুঁড়ি, সবার পেট বেরিয়ে আছে, মাথায় ক্যাপ ছাড়াই বিটে আছেন, কিন্তু রাস্তায় যত দোকান পড়বে সেখানে দাঁড়াবেন, তাদের থেকে তোলা তুলবেন। হয়তো ওপর থেকে নিচ অব্দি এমন খুবই কম পুলিশ থাকবেন যাদের দেখে ফিজিক্যালি ফিট মনে হবে আর নিজের কাজটা মনোযোগ দিয়ে করে। দেখুন, এই ইমপ্রেশনটা শুধু কিন্তু দিল্লি বা মুম্বাইয়ের ক্ষেত্রে নয়, গোটা দেশের পুলিশের ব্যাপারেই এটা পাবলিকের ইমপ্রেশন। ফিজিক্যাল ফিটনেস হবে কি করে? ওদের খাওয়া দাওয়ার সময় ঠিক নেই। এরা জানে না যে ওরা রাতে কখন খেতে পারবে। তাই যখন যা পাচ্ছে খাচ্ছে। তো না ফিজিক্যাল ফিটনেস,
না এদের কোনো টাইম টেবিল। এটা তো স্বাভাবিক নয়। ফিজিক্যাল ফিটনেসের জন্য অনেকটা সময় দিতে হয়, আর সময় মানে নির্দিষ্ট জীবনযাত্রা। তাকে জানতে হবে যে আমি 10টায় ডিউটিতে যাচ্ছি, 6টায় বেরিয়ে আসবো, তাহলে সকালে আমি যোগ ব্যায়াম করতে পারবো, ফিজিক্যাল ফিটনেসের কিছু করতে পারবো, রাত্রিবেলা আমি খাবারের আগে বাড়িতে পৌঁছে যাব। এদের জীবন একেবারেই সাধারণ নয়। কখনো টেররিস্ট কল চলে আসছে, কখনো অন্য কল চলে আসছে, তো কাজ কখনো থামে না। সেই জন্য তো সরকার আমাদের আমাদের দেশের ১৩ মাসের মাইনে দেন ১২ মাসের জন্য। কেন? কারণ এই লোভটা দেখিয়ে যাতে তাদের কলুর বলদের মতন খাটানো যায়। কিন্তু তা সে কিরণজি, দীপাবলি হোক তার বা মানে বিজয়া। তো এটা নয় যে কেউ তোলা না, তুলতে শুরু দ্বিতীয় করবে। কথাটা নিয়ে কিছু কি বলেছি? আমি বলেছি ওই ব্যাপারে? একেবারেই না। কোনোভাবেই এটা ঠিক নয়। এটা তো একেবারেই ভুল কাজ। এটা তো ভুল। কিন্তু ১ম টাও ভুল, আবার এটাও ভুল। এবার তোলা কেন তুলছেন? আচ্ছা, কোথাও তো সেটা খিদে, কোথাও সেটা লোভ, আর কোথাও আবার বাচ্চার স্কুলের ফিস। কারণ দেখুন, ওদের কাছে কিন্তু স্কুলও নেই। ওদের বাচ্চারাও তো চায় যে রঙিন টিভিতে আপ কি আদালত অনুষ্ঠানটা দেখবে, রজতজিকে দেখবে। কতজনের কাছে কালার টেলিভিশন আছে বলুন তো? ওদের বাচ্চাদেরও তো ইচ্ছে হয়। এটাই ভুল। আমি সমর্থন করছি না। কিন্তু ওদের মাইনে খুব কম, ছেলেমেয়েদের পড়াতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না। যদি প্রত্যেক পুলিশ অফিসারকে আমরা যদি ফৌজির চোখে দেখতে শুরু করি, আমাদের ফৌজিদের মতন, আর আমরা ভীষণই গর্ব করি যে আমাদের দেশের ফৌজিদের দেখাশোনা করি, খুব ভালো। অন্তত কারোর তো দেখাশোনা করা হচ্ছে। যদি প্রত্যেক কনস্টেবল, পুলিশ কনস্টেবলদের ভালোভাবে দেখাশোনা করা হয়, যদি ফৌজিদের মতন করে, তখন আপনি দেখবেন যে কিভাবে তাদের মধ্যে পরিবর্তন আসে। আমাদের ওখানে ওয়েলফেয়ার নেই। আমাদের দেশে পুলিশে কোনো ওয়েলফেয়ার কনসেপ্ট নেই। এটা আমার আবেদন, এটা আমার স্বপ্ন, আমার এটাই ইচ্ছে, আমার দাবি। ভীষণভাবে চাই আমি যে আমাদের দেশেও একটা ওয়েলফেয়ার বডি তৈরি হোক, যেখানে আমরা নিজেদের সবাইকে এএসআই, সাব ইন্সপেক্টরদের পরিবারকে দেখাশোনা করতে পারি, আর দাপটের সঙ্গে বলতে পারি যে দেখো, তোমার পরিবার সুরক্ষিত, তোমার ছেলেমেয়ে পড়াশোনা করছে, লেখাপড়া করছে, যোগ্য হচ্ছে, তুমি যাও শুধু কাজ করো। আমি আপনাকে কথা দিচ্ছি যে ১০০তে ১০০% সবাই ভালো কাজ করবে। আমাদের শুধু ওয়েলফেয়ার একটা সিস্টেম চাই। ওয়েলফেয়ার ইস্যু করতে হবে। ওয়েলফেয়ারকে প্রায়োরিটি করতে হবে। এটাই আমার স্বপ্ন। আমি নিজের এই স্বপ্নটা পূরণ হতে দেখতে চাই যে আমাদের ওয়েলফেয়ার কনসেপ্টটা তৈরি হয়েছে আমাদের এই সার্ভিসে। আমরা আশা রাখি আপনার এই স্বপ্ন পূরণ হবে, আর আপনার জীবদ্দশাতেই পূরণ হবে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনব জনতার জাজ এমবি কৌশলের রায়দান। আপকি আদালতে আজ আমরা কিরণ বেদির থেকে সাফাই চাইলাম ওকে ঘিরে থাকা সমস্ত বিবাদের বিষয়। আমরা ওকে প্রশ্ন করেছি আইএএস আর আইপিএস অফিসারদের দ্বন্দ্বের বিষয়। উনি জানিয়েছেন পুলিশ রিফর্মসের বিষয়। এবার আজকে শুনানির শেষে আজকের জাজ এমবি কৌশলের মূল্যবান রায়। এই আদালতের শুনানি চলাকালীন শ্রীমতী কিরণ বেদির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে, কিন্তু এই বিষয়টা আমি খুবই সন্তোষ বা সন্তুষ্টির সঙ্গে ঘোষণা করছি যে উনি সব প্রশ্নের সঠিক এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন, সন্তোষজনক উত্তর দিয়েছেন। এর মধ্যে বিশেষত যে ললেস সিচুয়েশন, মহিলাদের সুরক্ষা, ওনার নিজের মর্জিতেই চলা, আর তাছাড়াও সেলফ গ্লোরিফিকেশন, আর শেষে উনি পুলিশের বিষয়, পুলিশের ওয়েলফেয়ারের বিষয় যেটা বললেন, সেই কথাটা বিশেষ উল্লেখের দাবি রাখে। আর সম্পূর্ণ প্রশ্নোত্তর শোনার পর আমার আজকের ব্যক্তিগত অভিমত হলো যে উনি কোনো অভিযোগের ক্ষেত্রেই দোষী সাব্যস্ত হননি, আর আদালত ওর প্রতিটা উত্তরে খুবই সন্তুষ্ট। এই আশা নিয়ে আর এই বিশ্বাস নিয়ে যে আপকে আদালতে কিরণ বেদি যে স্বপ্নটা দেখেছেন, যে রিফর্মের কথা উনি বলেছেন, যে পুলিশ কর্মীদের জীবনের মানোন্নয়নের কথা বলেছেন, সেই স্বপ্ন শীঘ্রই পূর্ণ হবে। এবং ওই স্বপ্নটা সত্যি করার জন্য আমাদের ইন্ডিয়া টিভির পক্ষ থেকে যা কন্ট্রিবিউশন থাকতে পারে তা আমরা করার জন্য তৈরি। আপনাকে আজ আমরা এই কথা দিলাম। অসাধারণ, 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 অসাধারণ। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে একটা নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।